অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। পূর্বের ক্লাসে আমরা বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ শ্রেণী অধ্যায় ৪ উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা জেনেছি একটি সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ, প্রকারভেদ এবং বিভিন্ন অংশের কাজ। তার পরিপ্রেক্ষিতে আমি পরবর্তী অংশে আজকে চলে যাব। ঝটপট হাতের কাছে নিয়ে নাও খাতা কলম, ঠিক আছে? যদি কোনো ইম্পর্টেন্ট কিছু হয় আমি তোমাদেরকে যদিও রিমাইন্ড করে দেব, তারপর তোমরা লিখে নিবে। আমরা পূর্বের ক্লাসে পড়েছিলাম উদ্ভিদের মূলের বিভিন্ন অংশ। আজকে যাব বিটপ, দ্যাট মিনস হচ্ছে মাটির নিচের অংশ আলোচনা করেছে, এবার মাটির উপরের অংশতে চলে যাব। তাহলে তোমরা বুঝতেই পারছো কোন অংশটুকু। এবার আলোচনার বিষয় হচ্ছে কাণ্ড। তোমাদের সুবিধার্থে স্ক্রিনে চলে আসছে কাণ্ডের একটি চিত্র। চলো তাহলে দেখি কাণ্ডের বিভিন্ন অংশগুলো। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কাণ্ডের মধ্যে বিভিন্ন শাখা প্রশাখা আছে, পাতা আছে, কিন্তু আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা খুব বেশি পরিচিত না নামগুলো। সেগুলোই আজকে আমি তোমাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি। তোমরা একদম উপরে দেখছো একটা মুকুলের, আমরা বলি যে আমের মুকুল ধরেছে, গাছের মুকুল ধরেছে। মুকুল শব্দটা আমরা পরিচিত, কিন্তু একদম উপরে যে অ্যারোচিহ্নটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের গাছের মুকুলটা। ঠিক তারপরে কাণ্ডের যে অংশ থেকে দেখেছো যে একটি পাতা বের হয়েছে, ঠিক এটা যদি হয় কাণ্ড, তাহলে এভাবে করে একটি পাতা বের হয়েছে। তাহলে এই পাতা এবং কাণ্ডের যে কোণটা, তাকে কি বলা হয়? একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করো, সেটাকে আমরা বলবো পত্রকক্ষ। এবং দুটি পাতার মাঝখানে যে অংশটা, সেটাকে আমরা কি বলবো? পর্বমধ্য। আর তাহলে যে অংশ থেকে কাণ্ডটা বের হয়েছে সেটাকে বলবো আমরা পর্ব। আমি আবারও বলছি, কাণ্ডের যে অংশ থেকে আমাদের পাতাগুলো বের হয় সেটাকে আমরা কি বলবো? পর্ব। আর দুটি পর্বের মাঝখানে যে অংশটা আমরা দেখতে পাবো, যদি এরকম একটা গাছ হয়, এরকম একটি পাতা বের হয়, আরেকটি পাতা বের হয়, তাহলে দুটি পাতার মাঝখানে যে অংশটা থাকবে সেটাকে আমরা কি বলবো? পর্বমধ্য। ক্লিয়ার? যদি মনে রাখতে না মনে হয় যে ভুলে যাচ্ছি, তাহলে একটু লিখে ফেলো কোনটা। আর প্রয়োজন হলে যে চিত্রটা দেখাচ্ছি সেটা একটু এঁকে নাও, আর অংশগুলোকে তোমরা অ্যারো দিয়ে শনাক্ত করে রাখো। পরে কিন্তু আমি জিজ্ঞেস করব, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা কাণ্ডের বিভিন্ন অংশগুলো জেনেছি এবং চিত্রের মাধ্যমে দেখতে পেরেছি। এবার আমরা চারপাশে যদি দেখি লক্ষ্য করে, কিছু গাছ সোজা হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, আবার কিছু হেলে পড়ছে, কিছু বাঁকা, কিছু লতিয়ে যাচ্ছে। অনেক ধরনের গাছ আছে, অনেক ধরনের, তাই না? চারপাশে তো কিছু গাছ আছে যেগুলো শক্ত হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আবার কিছু গাছ আছে সোজা কিন্তু চারপাশে অনেকগুলো শাখা প্রশাখা বের হওয়া। এই জন্য গাছকে দুই ভাগে ভাগ করা হয়। তো এই বৈচিত্র্যতার কারণে এগুলোকে অনেকভাবে শ্রেণী বিভাগ করা হয়। প্রথমত যে শ্রেণী বিভাগ করা হবে সেটা হচ্ছে এক, সবল কাণ্ড, আরেকটা হচ্ছে দুর্বল কাণ্ড। এই সবল কাণ্ডকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, কোনো শাখা প্রশাখা নেই, সেটাকে বলা হয় অশাখ কাণ্ড। আরেকটা যেটা আছে সেটা শাখা প্রশাখা থাকবে, সেটাকে আমরা বলবো কি? শাখান্বিত কাণ্ড। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? শাখান্বিত কাণ্ডগুলোকে অনেক রকমের ভাবে আবার শ্রেণী বিভাগ করা যায়। তোমাদের সুবিধার্থে স্ক্রিনে আমি কিছু ছবি দেখাচ্ছি, একটু লক্ষ্য করো। প্রথম যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিরকম? সেটা দেখতে কিছুটা মঠের মতো। মঠ বলতে আমি বোঝাচ্ছি বৌদ্ধ ধর্মের মানুষরা যেখানে প্রার্থনা করে, হ্যাঁ, উপাসনালয়, এইরকম। তুমি স্ক্রিনে যে গাছটা দেখতে পাচ্ছ তার আকৃতিটা ঠিক মঠের মতো। এই জন্য এই আকৃতির কাণ্ডের গাছগুলোকে বলা হয় মঠ আকৃতির। তোমরা দ্বিতীয় যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা দেখতে কিছুটা মসজিদের যে গম্বুজ থাকে সেটার মতো দেখতে, আর তাই এর নামকরণ করা হয়েছে গম্বুজ আকৃতির শাখার উদ্ভিদ। তৃতীয় যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কি দেখতে পাচ্ছি আমরা? লম্বা লম্বা সরু, সেগুলো হচ্ছে বাঁশ। এই বাঁশ জাতীয় গাছগুলোকে আমরা বলি তৃণকাণ্ড। তাহলে বন্ধুরা, আমরা তিন প্রকারের কাণ্ডের গাছ পেয়ে গেছি। এক, মঠ বা মঠ জাতীয়, দুই, গম্বুজ আকৃতির, আর তিন হচ্ছে তৃণজাতীয়। তাহলে আমরা ঝটপট করে একটি প্রবাহ চিত্র করে লিখে রাখি যে শাখান্বিত কাণ্ডকে তিন ভাগে ভাগ করা হয়েছে।
শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু আগে বলেছি সবল কাণ্ডের গাছের উদাহরণ, সে সম্পর্কে আলোচনা করেছি। এবার আমি আলোচনা করব দুর্বল কাণ্ড। সব গাছ কি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে? চলো তাহলে স্ক্রিনে দেখি কিছু গাছ আছে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, কোনো অবলম্বন লাগে অথবা নিজেই মাটিতে ছড়িয়ে পড়ে। চলো দেখি। প্রথমে দেখতে পাচ্ছি আমরা কিছু ঘাস জাতীয়, যেগুলো হচ্ছে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, কিন্তু একটু বড় হয়ে নিচের দিকে পড়ে যায়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো ক্রিপার বা লতানো গাছ। এরপরে যেটা দেখবো আমাদের খুবই পরিচিত, যেটা আমরা সাধারণত ভেজিটেবল হিসেবে খেয়ে থাকি, পুঁই শাক। সেটা কিন্তু আমরা সবাই পরিচিত, দেখি আমাদের বাড়ির ছাদে, আমাদের গ্রামের বাড়িতে গেলে। শুধু তাই না, আমরা বাজারেও দেখি লতানো কিছু গাছগুলো। তাহলে এই পুঁই শাক কিন্তু উপরে উঠতে পারে না, এগুলো মাটির মধ্যে বিস্তার করে ছড়িয়ে পড়ে। তাহলে এই জাতীয় গাছকে বলা হয় ট্রেলার বা শয়ান, যেগুলো শায়িত অবস্থায় থাকে, এই জন্য এটাকে বলা হয় ট্রেলার বা শয়ান। পরে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কিছু গাছ আছে যারা কোনো অবলম্বন ছাড়া কিছুতেই বড় হতে পারে না, কোনো কিছুকে ধরে কোনো কিছুকে জড়িয়ে তারপর বেয়ে বেয়ে ওঠে। এই ধরনের গাছ আমরা কোনটাকে বলবো? যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ পান গাছ, এগুলো কোনো গাছকে জড়িয়ে ধরিয়ে তারপর বেয়ে বেয়ে উঠতে থাকে, এই জন্য এদের নামকরণ করা হয়েছে আরোহিণী গাছ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ আলোচনা করেছি কাণ্ডের প্রকারভেদ নিয়ে। খুব জটিল মনে হচ্ছে যে অনেকক্ষণ আমি অনেক কিছু বলে গিয়েছি, কিছুই তো মাথায় থাকছে না। উপায় আছে, তোমাদেরকে আমি পূর্বের ক্লাসেও বলেছি, যখনই কোনো কিছু জটিল মনে হবে তখনই সবকিছু ভুলে একদম নিশ্চিন্ত মনে কি করবে, একটা ফ্লোচার্ট করবে বা মাকড়সার জাল করবে। ফ্লোচার্ট মানে হচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে মূল বিষয়গুলো করা, তাহলে সেটা দেখলেই তোমার সবকিছু মনে পড়ে যাবে। চলো তাহলে আমরা একটি প্রবাহ চিত্র করি, তোমার স্ক্রিনে আমি তোমাদের জন্য দেখাচ্ছি কাণ্ডের প্রকারভেদ। তাহলে কাণ্ডকে আমরা কয় ভাগে ভাগ করেছি? সবল কাণ্ড, আরেকটা হচ্ছে দুর্বল কাণ্ড। সবল কাণ্ডকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অশাক কাণ্ড, আরেকটা হচ্ছে শাখান্বিত কাণ্ড। শাখান্বিত কাণ্ডকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে, 1 মঠ জাতীয়, 2 গম্বুজাকৃতির এবং 3 হচ্ছে তৃণ। এবার দুর্বল কাণ্ডকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, 1 হচ্ছে লতানো, আর 2 হচ্ছে শয়ান, আর 3 নাম্বার হচ্ছে আরোহিণী। পুরো বিষয়টাই প্রবাহ চিত্রের মাধ্যমে তুলে ধরা হলো। এখন নিশ্চয়ই আর ভুল হবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটা স্ক্রিনে ছবি দেখাবো, যেটাকে বলি আমি স্পাইডার মাইন্ড ম্যাপিং। সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো ছবি আসবে এবং একটা একটা করে ছবি আবার চলেও যাবে। তোমাদের আইডেন্টিফাই করতে হবে কোনগুলো কোন গাছ এবং কোনগুলো কোন কাণ্ড। চলো তাহলে দেখি। স্ক্রিনে দেখতে পাচ্ছি যে প্রথম যে ছবিটা আমি তোমাদেরকে হেল্প করছি সেটা হচ্ছে নারকেল গাছ। তারপরের ছবিটা একটু খেয়াল করো, তারপরের ছবিটা হচ্ছে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। একটা কবিতা পড়ছি না, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তাহলে ওটা হচ্ছে তাল গাছ। তারপরের ছবিটা দেখো, যেটা আমরা রাস্তায় যাওয়ার সময়, গাড়ি দিয়ে রিক্সা দিয়ে যাওয়ার সময় দুই পাশে দেখতে পাই সুন্দর দাঁড়িয়ে থাকে, সেটাকে বলা হয় দেবদারু গাছ। এরপরে দেখতে পাবে খুবই পরিচিত, খুবই মজা, মামার বাড়ির খেতে যাই আমরা, সেটা হচ্ছে আম। এরপরে আছে লম্বা লম্বা, সেগুলো কি? আখ, যেগুলো থেকে আমরা জুস বের করে খাই। তাহলে এই যে আমরা মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে কতগুলো গাছ দেখতে পাচ্ছি, তাহলে এই গাছগুলো কি ধরনের কাণ্ড আমরা কি বুঝতে পারছি? এগুলো স্ট্রংলি দাঁড়িয়ে আছে, তাহলে এগুলোকে আমরা বলবো সবল কাণ্ড। আশা করছি পুরো কাণ্ডের বিস্তারিত যে শ্রেণী বিভাগ এবং বৈশিষ্ট্য, এগুলো আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। আর বুঝতে না পারলে কোনো সমস্যা নেই, প্রশ্নগুলো লিখে রাখবে এবং আমাদের কাছে পৌঁছে দেবে, আমরা আছি উত্তর দেবার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আবারও সেই চিত্র নিয়ে আসছি তোমাদের কাছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কতগুলো খুবই পরিচিত। এগুলো জাস্ট কেন করছি আমি? যা পড়িয়েছি চিত্রের সাথে মিলিয়ে আমরা রিকগনাইজ করতে পারছি কিনা সেটার জন্যই। আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি অতি পরিচিত প্রিয় আমাদের পুঁই শাক, আছে আমাদের কি পান, আছে আমাদের বেত, আছে ঘাস, আছে কি মটরশুঁটি, মাঝখানেও আছে কি মটরশুঁটির গাছ। এই যে গাছগুলো, এগুলোর বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারছি এগুলো কি ধরনের কাণ্ড। আশা করছি আমাকে বলতে হবে না, তারপরে আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে সব দুর্বল কাণ্ড। আমরা কাণ্ডের বৈশিষ্ট্য পড়লাম, আমরা কাণ্ডের প্রকারভেদ জানলাম, আমরা
কাণ্ডের এবার কাজ জানবো। তুমি স্ক্রিনে একটু খেয়াল করো, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে 3টা ছবি আছে। একটু খেয়াল করো, একটা গাছে ফল দিয়ে ভরে আছে, আরেকটা গাছে দেখতে পাচ্ছি সেটা আলোর দিকে মুখ করে আছে, আরেকটা চিত্র সেটা বুঝতে পারছো না, সেটা আমি বুঝিয়ে দিব, ওটা থার্ড যে নাম্বারটা আমি এক্সপ্লেন করব তখন জানাচ্ছি। প্রথমে দেখো, এই যে চিত্রগুলো আমি কেন দেখাচ্ছি, এই চিত্রগুলো দিয়ে আমি বোঝাতে চাচ্ছি এটা হচ্ছে কাণ্ডের কাজ। কাণ্ড আমার কিভাবে তার গাছকে সাহায্য করে থাকে। কাণ্ড তার প্রধান কাজ হচ্ছে তার যে পুরো উদ্ভিদের যে ওয়েটটা, ভারটা, সেটা বহন করে। শাখা প্রশাখা বিস্তার করতে সাহায্য করে, ফুল ফল ওদের একটা ওয়েট আছে, একটা ভার আছে, সেটাও বহন করে। তাহলে কাণ্ড কি করে? ফুল ফল এবং পাতা এবং শাখা প্রশাখা সামগ্রিক বিষয়টার ভার বহন করে। মাঝে যে চিত্রটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ সাইড দিয়ে সূর্যের আলো। তাহলে শাখা প্রশাখা এবং পাতা, সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয় পাতার মধ্যে। তাহলে পুরো পাতা এবং শাখা সবকিছু বিষয়কে কে সূর্যের দিকে ধরে রাখবে? সেটা হচ্ছে কাণ্ড। তাহলে কাণ্ডের এখানে অনেক অবদান। উদ্ভিদের টোটাল যে সালোক সংশ্লেষণ হয়, দ্যাট মিনস হচ্ছে তাদের যে খাদ্যটা প্রস্তুত হয়, সেক্ষেত্রে কাণ্ড সাহায্য করছে। এবং তৃতীয় যে ছবিটা কেমন একটা মানচিত্র মতো মনে হচ্ছে, এটা আসলে ভেতরের আমরা যদি স্লাইড করে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখি তাহলে এই চিত্রটা দেখতে পাবো। ঠিক আছে, এটা সচরাচর তোমরা পরিচিত না, এটা আরো যখন বড় ক্লাসে উঠবে তখন তোমরা বিস্তারিত জানতে পারবে। শুধু এইটুকু বলছে যে এখানে দেখানো হয়েছে যে কাণ্ড কি করে, শেকড় দিয়ে যে শেকড় মূল এরা যে খনিজ লবণ এবং পানিগুলো অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নেয়, সেগুলোকে কাণ্ড ধারণ করে। কাণ্ড ধারণ করে সেগুলো আবার পাতায় পৌঁছে দেয়, পাতা এবং ফুল ফল সমগ্র শরীরে ছড়িয়ে দেয়। তাহলে কাণ্ড কতটা উপকার করে বুঝতেই পারছো তোমরা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করেছি বিজ্ঞান বিষয়ক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্যের একটি অংশ, যেটি হচ্ছে কাণ্ড। আমরা কি কি শিখলাম আজকে? আজকে শিখলাম কাণ্ডের বৈশিষ্ট্য, কাণ্ডের প্রকারভেদ এবং কাণ্ডের কাজ। আশা করছি তোমরা এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং লিখে রেখেছো বিষয়গুলো। আর যদি কোনো প্রশ্ন থাকে আবারও বলছি, প্রশ্ন করবে, আমরা উত্তর জানিয়ে দেব। শিক্ষার্থী বন্ধুরা, কাণ্ড নিয়ে অনেক আলোচনা করলাম, এবার একটু কাজ দিতে পারি তো? চলো তাহলে একটু বাড়ির কাজ লিখে নিই। জলদি করে হাতে কলমটা নিয়ে নিই এবং খাতায় লিখে রাখি। খুব বেশি কঠিন কিছু দেব না, খুবই সহজ বিষয়। সেটা হচ্ছে তোমরা চারপাশে যত ধরনের গাছ পাও সেগুলো একটা একটা করে কালেক্ট করবে। সেগুলো কালেক্ট করে চেষ্টা করবে সেগুলো শনাক্ত করার, কোনটা কোন ধরনের কাণ্ড, এবং সেই অনুযায়ী যদি সম্ভব হয় চেষ্টা করবে সেই কাণ্ডের চিত্রটা আঁকার এবং পাশে লিখবে সেটা কোন ধরনের কাণ্ড, কোন ধরনের গাছ, কি কাজ করে এবং এর বৈশিষ্ট্য কি। শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজ লিখে নিয়েছো তো? ঝটপট করে ফেলবে, সুন্দর করে লেখা যেন সুন্দর হয়, ঠিক আছে? আর সেই বাড়ির কাজগুলো আমাদেরকে যখন স্কুল খুলবে শিক্ষকদের দেখাবে, আমরা তোমাদের সেটা সংশোধন করে দেব, কেমন? শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্ত কাণ্ড নিয়ে যা কিছু আলোচনা করেছি পুরো ভিডিওটা তোমরা পাবে কিশোর বাতায়নে। Dear students of class 7, welcome to Amar Ghore Amar school অনুষ্ঠানে. Once again, I am with you. I am Sayyid Firoz Alam. How are you, dear students? I hope all of you are well by the grace of Almighty Allah. Today, I will discuss a lesson from English for Today book. Our today's lesson is Flora's first day at school, part 2, unit 3 and lesson 3, as you can see in the display. After reading this lesson, we will be able to answer multiple choice questions, make sentence from table. In the previous class, I gave you some homework. Dear students, I hope all of you have done your homework. Now, match your answer with me. Here you can see a matching. First word, chat. এই শব্দটির সাথে আমরা মিলাতে পারি a friendly conversation. Recall. You can match remember with recall. Exactly. You can match precisely. And there remain one word, excited, and it will match with feeling happiness. So dear students,
I hope all of you have done correctly. Now, let us start our lesson, today's lesson. It is lesson 3. The title of the lesson is Flora's First Day at School, Part 2. In the previous class, we discussed about Flora's first day at school and Part 1. As usual, before we start our lesson, we will learn some keywords from here. Intelligent. Intelligent শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান। Stare. Stare অর্থ হচ্ছে তাকানো। Nervous. Nervous শব্দের অর্থ হচ্ছে একটু বিব্রত বোধ করা বা দুর্বল অনুভব করা। Read the text to know more about Flora's first day at school. In this picture, you can see that Flora and her mother are at the head teacher's room and they are talking with the head teacher. Flora continues her story. It took us half an hour to reach the school. As the school was from the previous lesson, we came to know that the school was very near to Flora's house. So it took half an hour to reach to the school. I saw many students on the school campus. When she reached on the school campus, she saw many students there. Some were playing and some were talking to each other. Some of the students were playing and some of the students were talking to each other. I didn't know anyone, as it was a new place. She did not know anyone. So I was a little afraid, and for this reason, Flora was little afraid. My mother soon took me to the head teacher. Then her mother took her to the head teacher's room. He asked me a few questions, and I answered them intelligently. Then the head teacher asked her some questions, and she could answer them all. The head teacher was very pleased. As Flora was able to answer all the questions, the head teacher was very pleased with her. He put his hand on my shoulder and said, "Good, you are a highly intelligent child." The head teacher put her hand on the shoulder of Flora and told her that she had done very well. She was an intelligent child. You know a lot. I will take you in my school. And he also told her that she knew a lot and he would take her to his school. I hope you will be happy there. And the head teacher also wished Flora that she would feel happy there. I was admitted to class 1. Then Flora was admitted to class 1. The head teacher was a very nice person. And from their conversation, it was clear to Flora that the head teacher was a very nice person. He called the teacher and said to her, "Miss Laila, this is Flora." Then the head teacher called the teacher, and the teacher came. Her name was Laila, and the head teacher told to Laila that this was Flora. She is a new student in class 1. Take her to class, please. And the head teacher requested Miss Laila to take Flora to class 1 as she was a new student there. Miss Laila took me to the class. Then the teacher took her to the class. The class teacher welcomed me and gave me a seat. Then the teacher welcomed her warmly and gave her a seat. All the students in the class were staring at me. When she entered the class, all the students of the class was staring at him. As she was a new person there, all of them were very curious and they looked at her. I felt a bit nervous to see all the new faces. When all the students were looking at her, she felt a bit nervous. But soon I felt easy. But soon he overcome the situation and she felt easy. I could make friends with 2 or 3 students sitting close to me. She was also able to make friendship with a few students sitting close to her. A new place is a new experience. A new place is actually a new experience to anybody. So my first day at school is a new experience in my life. So the first day
at school was a new experience in Flora's life. I will remember the day as long as I live. And she said that she will remember the day as long as she live. Actually, a new place or new event is really memorable. We remember the event or place as long as we live. And the first day at school, it is really a memorable event in our life. Actually, we recall or remember this event throughout our life. So, dear students, this is the passage all about. তাহলে এই অনুচ্ছেদ থেকে আমরা দেখলাম যে ফ্লোরা তার মায়ের সাথে যখন বিদ্যালয়ে পৌঁছালো, সে সেখানে যাওয়ার পর অনেক শিক্ষার্থী দেখতে পেল এবং সবাই কিন্তু তার নিকট অপরিচিত ছিল। সে কিছুটা ভয়ও পেয়েছে, একটু বিব্রত বোধ করছিল। শীঘ্রই কি করলো, তার মা তাকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে গেলেন। যাওয়ার পরে সেখানে প্রধান শিক্ষক তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন এবং ফ্লোরা খুব বুদ্ধিমত্তার সাথে সেই প্রশ্নগুলো উত্তর দিয়েছিল। প্রধান শিক্ষক তাতে খুবই সন্তুষ্ট হলেন। তারপর সে প্রধান শিক্ষক তিনি একজন শিক্ষিকাকে ডাকলেন, তার নাম ছিল মিস লায়লা। তিনি তাকে বললেন যে তো আপনি ফ্লোরাকে নিয়ে প্রথম শ্রেণীতে যান, সে আপনার শ্রেণীকক্ষের একজন নতুন শিক্ষার্থী। মিস লায়লা তাকে নিয়ে শ্রেণীকক্ষে গেলেন, সে তাকে স্বাগতম জানালেন এবং ফ্লোরাকে বসার জন্য একটি আসন দিল। কিন্তু যখন ফ্লোরা ক্লাসে শ্রেণীকক্ষে প্রবেশ করলো, সবাই কিন্তু ফ্লোরার দিকে তাকিয়েছিল যে এই নতুন শিক্ষার্থী কে, এবং এটা দেখার পর ফ্লোরা কিন্তু একটু বিব্রত বোধ করছিল। কিন্তু শীঘ্রই সে কিন্তু তার এই অবস্থা ওভারকাম করলো, সে কিন্তু এটা পার হলো এবং সে তার বসা পরে তার আশেপাশে যে দু একজন শিক্ষার্থী ছিল তাদের সাথে কিন্তু কি সে বন্ধুত্ব তৈরি করলো। এভাবেই কিন্তু তার প্রথম দিনটা অতিবাহিত করলো। এবং আমরা সকলেই জানি যে একটা নতুন স্থান আমাদের জন্য হচ্ছে একটা নতুন অভিজ্ঞতা, তাই ফ্লোরার নিকটে কিন্তু এর ব্যতিক্রম নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা অবশ্যই এই প্যাসেজটি বুঝতে পেরেছো, কিন্তু তোমাদেরকে অবশ্যই এই প্যাসেজটি নিজে থেকেও আরেকবার পড়তে হবে, ভালোভাবে লাইন বাই লাইন প্যাসেজগুলো পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা এটা সঠিকভাবে বুঝতে পারবে এবং অর্থগুলো বোঝার চেষ্টা করতে হবে। তুমি যদি এটা অর্থগুলো বুঝে পড়ার চেষ্টা করো তাহলে অবশ্যই প্যাসেজটি তোমার নিকট পরিষ্কার হয়ে যাবে। এখন আসো আমরা এই প্যাসেজের সাথে রিলেটেড কিছু এক্সারসাইজ আমরা দেখে নিই। যেমন ধরো আজকে আমরা একটা নতুন আইটেম করব, সেটি হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেটাকে আমরা এমসিকিউ বলি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। ফার্স্ট ওয়ান, হাউ লং ডিড ইট টেক ফ্লোরা টু রিচ দ্য স্কুল? An hour, half an hour, less than half an hours, 1.5 hours. তাহলে আমরা কিন্তু প্যাসেজ থেকে দেখতে পেয়েছি যে এটাকে ফ্লোরাকে স্কুলে পৌঁছানোর জন্য ইট টুক হাফ অ্যান আওয়ার। তাহলে এখানে অ্যান্সার হবে বি নাম্বার, হাফ অ্যান আওয়ার। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নাম্বার 2, Flora was a little afraid when she reached the school campus because the campus was full of students. B, it was the first time she went there. All the people there were unknown. The school was a long way from her home. তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি অনুমান করতে পারছো? তোমাদেরকে একটু কিন্তু চিন্তা করতে হবে সঠিক উত্তরগুলো, এবং যখনই তোমরা কোনো এরকম এমসিকিউ প্রশ্ন উত্তর দিতে যাবে সব সময় প্রত্যেকটা ক্লু তোমরা কিন্তু আগে পড়ে নেবে, তারপরে সঠিক উত্তরটা বাছাই করবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সঠিক উত্তরটি হচ্ছে অল দ্য পিপল দেয়ার ওয়ার আননোন। ওইখানে যে শিক্ষার্থীরা ছিল তারা সকলেই তার অপরিচিত ছিল। দেন comes question number 3. The head teacher was pleased with Flora because she, here she refers to Flora. Number 1, looked very innocent. Number 2, had a sweet voice. Number 3, could answer the head teacher's questions. And number 4, was very smart. The head teacher was pleased with Flora because she could answer the head teacher's questions. Question number 4. Who took Flora to the class after admission? A teacher, a peon, her mother, the head teacher. Can you guess who took her to the class? Yes, it is very clear. A teacher, as the head teacher called Miss Laila to take her to the class. So, a teacher took Flora to the class after admission. Number 5, Flora felt nervous
in the class because in the classroom Flora felt nervous. Why? It was a new place. The class teacher was very strict. She did not know any student in the class. The class did not welcome her. So from the passage, we came to know that Flora felt nervous in the class because she did not know any student in the class. For that reason, she was a bit nervous in the classroom. So dear students, I think all the questions are clear to you. So for your better understanding, I want to recap the whole passage again. In the beginning of the passage, we could see that Flora was continuing her story about her first day at school. Flora went to school with her mother. It took them half an hour to reach the school. When they reached there, they saw many students. Some of the students were playing and some of the students were talking. But Flora did not know anyone. For that reason, she was a bit nervous. Her mother took her to the head teacher's room. When they reached there, the head teacher asked Flora a few questions. And Flora could answer all the questions intelligently. And the head teacher was very pleased with her. She was able to answer all the questions, and the head teacher told her that he would take her to his school. Then the head teacher called the teacher and told the teacher to take Flora to her class. The teacher was Miss Laila. She took Flora to class 1. She welcomed her warmly and gave her a seat. She was also able to make friendship with a few students sitting close to her. A new place is a new experience. So Flora's first day at school was a memorable experience to her. She said that she would remember the day as long as she lived. So, dear students, the first day of your school, I think, is a memorable experience to you, and all of us actually remember the memorable incident throughout our life. Then I will give you some homework, dear students. As usual, you know that after every class I give you some homework. Today I will give you a homework. This is a new item for you, and you can see on the display that it is a table. Actually, this is one kind of table where there are 5 sentences, but they are not in order and they are not matched properly. You have to match the word to make a complete sentence, and you have to make 5 sentences from this table. And then another homework for you is that it is like a short composition. You have to write a short composition. First, you have to read the questions. How did you feel about the students and teachers on your first day at school? If you remember any incident or anything interesting that happened on the first day, tell the class about it and then write about it in short. So, you have to write the experience or the memorable incident of your first day at school in short. I think you should write at least 5 sentences regarding this topic. But if you can write more than that, it is okay. So dear students, read the passage by yourself and do the homework at home. Okay, dear students, stay safe. And that's all for today. Thank you all. শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি রসায়ন ক্লাসে। আজকে রসায়নের যে অধ্যায়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়। সেখানে পরমাণুর গঠন সম্বন্ধে আমরা আলোচনা করব। আজকের আলোচনা শেষে যে বিষয়গুলো আমরা শিখতে পারবো, যে শিখন ফলটি আমরা জানতে পারবো, সেটি হলো মৌলের ইংরেজি ও ল্যাটিন নাম থেকে তাদের প্রতীক আমরা লিখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি কতগুলো পদার্থ, খুবই পরিচিত পদার্থ। একেবারে প্রথমটি, এটি হচ্ছে লোহার পেরেক। এটা আমরা সবাই ব্যবহার করি। এরপরে দেখা যাচ্ছে স্বর্ণ মুদ্রা, গোল্ড কয়েন। আর তারপরে
তারপর দেখা যাচ্ছে একটা রূপার আংটি, সিলভার রিং। আর একেবারে ডান দিকে সেটা হচ্ছে পেঁচানো তার, এটা হচ্ছে কপারের তার, কপার কয়েল। আমরা যে বাসা বাড়িতে কারেন্টের তারগুলো দেখি সেগুলোর ভিতরে কিন্তু এই পদার্থটি থাকে। তো এগুলো হলো সবগুলোই পদার্থ, এদেরকে বলা হয় মৌলিক পদার্থ। তো মৌলিক পদার্থ কি আসলে? মৌলিক পদার্থ মানে হচ্ছে এমন এক ধরনের পদার্থ যে পদার্থকে ছোট করা হলে, ভাঙা হলে, বিশ্লেষণ করা হলে শুধু সেই পদার্থই পাওয়া যাবে, আর অন্য কোনো পদার্থ সেখানে পাওয়া যাবে না। যেমন লোহা, এটাকে যদি আমরা ছোট করতে থাকি লোহাই পাওয়া যাবে, এখানে কিন্তু গোল্ড পাওয়া যাবে না, সিলভার পাওয়া যাবে না, অন্য কোনো মৌল পাওয়া যাবে না। আবার গোল্ডকে যদি আমরা ছোট করতে থাকি, গোল্ডকে যদি বিশ্লেষণ করতে থাকি, আমরা সেখানে শুধু গোল্ডই পাবো। আবার সিলভারের ক্ষেত্রে একই। তাহলে মৌলিক পদার্থ হচ্ছে এমন এক ধরনের পদার্থ যে পদার্থকে বিশ্লেষণ করা হলে শুধু সেই পদার্থই পাওয়া যায়, আর অন্য কোনো পদার্থ সেখানে পাওয়া যায় না। আরো কিছু মৌলিক পদার্থ আমরা দেখে নিই। এই যে আমার হাতের বামে কালো রঙের একটা পদার্থ দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে কার্বন, কয়লা। তো এই কার্বনকে অনেকভাবে পাওয়া যায়। কোন কোন কার্বন আছে অনেক দাম, যেমন এই যে ডায়মন্ড, এটা আসলে কার্বন দিয়েই তৈরি। আবার কোনোটার দাম কম কিন্তু আমাদের অনেক কাজে লাগে, যেমন এই যে পেন্সিল দিয়ে যে আমরা লিখি তার ভিতরে যে কালো রঙের বস্তুটি আছে সেটিও কিন্তু কার্বন। আর তার পাশে যেটি আছে সেটি হচ্ছে সালফার, সেটিও একটি মৌলিক পদার্থ। আমাদের যখন বিভিন্ন ধরনের চর্মরোগ হয় তো সেখানে আমরা বিভিন্ন ধরনের মলম ব্যবহার করি, তো সেখানে কিন্তু এই সালফারই থাকে, হলুদ রঙের দেখতে। আর একেবারে ডান দিকে যে পদার্থটি দেখতে পাচ্ছি আমরা, একটা ছোট বোতল নেওয়া হয়েছে এবং সেখানে পানি রাখা হয়েছে, তার ভিতরে সাদা রঙের একটা পদার্থ আছে, হ্যাঁ, এটা হচ্ছে ফসফরাস। এটাকে বাতাসে রাখা হয়নি, কারণ বাতাসে রাখা হলে সেটি বিক্রিয়া করবে, তাই এটাকে পানিতে রাখা হয়েছে। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন মৌলিক পদার্থ। এবং আমরা যদি কার্বনকে বিশ্লেষণ করি বা সালফারকে বিশ্লেষণ করি, অথবা আমরা যদি ফসফরাসকে বিশ্লেষণ করি, তাহলে আমরা কিন্তু এখানে শুধুমাত্র এই পদার্থগুলোই পাবো, অন্য কোনো পদার্থ পাবো না। এখন আসি কিছু পরিসংখ্যান। পৃথিবীতে এখন পর্যন্ত বিজ্ঞানীরা যতগুলো মৌলিক পদার্থ আবিষ্কার করেছেন তাদের সংখ্যা হচ্ছে 118টি। টোটাল 118টি মৌলিক পদার্থ আবিষ্কার হয়েছে। এই 118টি মৌলের মধ্যে 98টি মৌল সেগুলোকে প্রকৃতিতে পাওয়া যায়, আমাদের আশেপাশে পাওয়া যায়। আর 26টি মৌল আমাদের শরীরের মধ্যে আছে, মানব দেহে আছে। আবার কতগুলো মৌলিক পদার্থ আছে যেগুলোকে বিজ্ঞানীরা এখানে গবেষণা করে তৈরি করেছেন, সেগুলোকে বলা হয় কৃত্রিম মৌল। তো একেবারে উপরে যে মৌলটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে প্লুটোনিয়াম। এখানে একটা চিহ্ন দেয়া হয়েছে, এটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল, তার মানে এটা অত্যন্ত হার্মফুল। তো এই প্লুটোনিয়াম কিন্তু আমরা জানি পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হয়েছিল। আর পাশে দেখা যাচ্ছে একটা হাড় দেখা যাচ্ছে, আমাদের শরীরে এটি একটা হাড়, এবং এর মধ্যে যে মৌল আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম। আমাদের শরীরে যে 26টি মৌল আছে তার মধ্যে এই 4টি মৌলকে বলা হয় প্রাণ সৃষ্টিকারী মৌল। প্রাণ তৈরিতে এদের ভূমিকা আছে এবং এগুলো রসায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টি মৌলকে আমরা এভাবে মনে রাখতে পারি, HONC, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন। এবং এটা তোমরা বিশেষভাবে মনে রাখবে, রসায়নের পরবর্তী ক্লাসগুলোতে এই সিকোয়েন্সের গুরুত্ব তোমাদের সামনে তুলে ধরা হবে। তাহলে আমরা এতক্ষণ ধরে জানলাম বিভিন্ন পদার্থ, এবং সেগুলো হলো মৌলিক পদার্থ। আর সেই পদার্থগুলো এমন যে সেগুলোকে বিশ্লেষণ করা হলে শুধুমাত্র সেই পদার্থগুলোই পাওয়া যায়, অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। এরপরে চলে আসা যাক আরেক ধরনের পদার্থ। আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, বোর্ডের মধ্যে, কালো বোর্ডের মধ্যে আমরা লেখার জন্য ব্যবহার করি, এটা হচ্ছে চক। আর চক মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। সেখানে আছে ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন, আর এগুলো হচ্ছে বিভিন্ন মৌলিক পদার্থ। তাহলে চকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3টি মৌলিক পদার্থ আছে। তাহলে বলা যায় চক হচ্ছে এক ধরনের যৌগিক পদার্থ। এবার আমরা পরের স্লাইডে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি পানির ফোঁটা দেখতে পাচ্ছি আমরা। তো এই পানি একটি তরল পদার্থ। তো পানিকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন পানিতে পাওয়া যায় হাইড্রোজেন আর পানিতে পাওয়া যায় অক্সিজেন। তা হাইড্রোজেন তো একটি মৌলিক পদার্থ, আবার অক্সিজেন সেটি তো মৌলিক পদার্থ। তাহলে পানির মধ্যে 2টি মৌলিক পদার্থ আছে, সো বলা যায় পানি হচ্ছে একটি যৌগিক পদার্থ। তো পৃথিবীতে যতগুলো যৌগিক পদার্থ আছে তাদের মধ্যে যে মৌলিক পদার্থগুলো আছে সেই মৌলিক পদার্থের একটা নির্দিষ্ট অনুপাত আছে, চাইলেও সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, এটা প্রকৃতি কর্তৃক নির্ধারিত। যেমন এটি হচ্ছে পানির সংকেত H2O, H হচ্ছে হাইড্রোজেন আর O হচ্ছে অক্সিজেন। তো এখানে 2টি হাইড্রোজেনের সাথে একটি অক্সিজেন যুক্ত হয়েছে। তো যদি আমরা পানিকে বিভিন্নভাবে তৈরি করি, আমরা অনেক কেমিক্যাল রিয়াকশন আছে, জানো, হাইড্রোজেন গ্যাস নিয়ে এলাম,
আমরা অনেক অক্সিজেন নিয়ে এলাম, তাদেরকে একসাথে করলাম, পানি তৈরি হলো। তা যদি অল্প অল্প করে হাইড্রোজেন অক্সিজেন নেওয়া হয় তাহলে কিন্তু এই অনুপাতটা যা হবে, অনেক বেশি পরিমাণে হাইড্রোজেন অক্সিজেন যদি নেওয়া হয় তাহলে কিন্তু তাদের এই অনুপাত একই থাকবে। তার মানে আমরা চাইলেও এটাকে চেঞ্জ করতে পারবো না। তাহলে বলা যায় যৌগিক পদার্থ হচ্ছে এমন এক ধরনের পদার্থ যে পদার্থগুলো একাধিক মৌলিক পদার্থ দিয়ে তৈরি, আর যাদের আছে নির্দিষ্ট একটা কম্পোজিশন, নির্দিষ্ট একটা রাসায়নিক সংযুক্তি আছে, চাইলেও যেটাকে আমরা চেঞ্জ করতে পারি না। এরপরে আমরা দেখতে চাই এই যে মৌলিক পদার্থ বা এই যে যৌগিক পদার্থগুলো, তাদের ভেতরে আসলে কি আছে। তা আমরা প্রথমেই কার্বন নিয়ে যদি গবেষণা করি তাহলে দেখা যাবে যে কার্বন এটা একটা পদার্থ, আর এই পদার্থ ছোট ছোট কতগুলো কণা দিয়ে তৈরি, আর সেই কণাগুলোকে বলা হয় কার্বনের পরমাণু। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের এমন একটি অংশ যাকে আর ছোট করা যায় না। যদি আরেকটু ছোট করা হয় তাহলে তার ধর্ম বিলুপ্ত হবে। তাহলে এটা হচ্ছে কার্বনের পরমাণু, এটা হচ্ছে অক্সিজেনের পরমাণু। তাহলে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের একেবারে ক্ষুদ্র কণা, যার মধ্যে তার সব বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এবং যাকে আর ছোট করা যায় না। যদি ছোট করা হয় তাহলে তার ধর্ম থাকবে না, ধর্ম। এখানে দুইটি পরমাণু যুক্ত হয়েছে, এটি একটা হাইড্রোজেন পরমাণু, এটা আরেকটি হাইড্রোজেন পরমাণু। যখন দুইটি পরমাণু একসাথে যুক্ত হবে তখন যেটি গঠিত হবে তার নাম হচ্ছে অণু। আবার এখানে দেখতে পাচ্ছি দুইটি পরমাণু যুক্ত হয়েছে, এটা একটা অক্সিজেন পরমাণু, এটা আরেকটা অক্সিজেন পরমাণু। তাহলে এটা হচ্ছে অক্সিজেনের অণু। এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন পরমাণুর সাথে দুইটি অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে পানি। তাহলে এটা হচ্ছে আরেকটি নতুন অণু, পানির অণু। তাহলে আমরা বলতে পারি মৌলিক পদার্থ যেমন হাইড্রোজেন, অক্সিজেন, অথবা যৌগিক পদার্থ যেমন পানি, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই পদার্থের ধর্মগুলো বিদ্যমান থাকে, যার মধ্যে একাধিক পরমাণু বিদ্যমান থাকে, সেগুলো হচ্ছে আমাদের অণু। এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীতে যতগুলো মৌল আবিষ্কার হয়েছে এখন পর্যন্ত 118টা মৌল আবিষ্কার হয়েছে। এই মৌলগুলোকে আমরা এদের নাম জানলাম, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, বড় বড় নাম। তো সেগুলোকে সংক্ষেপে যদি আমরা লিখতে চাই তাহলে কিছু চিহ্ন আছে যেগুলো দিয়ে মৌলগুলোকে সংক্ষেপে প্রকাশ করা যায়, আর সেগুলোকে বলা হয় মৌলের প্রতীক। তাহলে মৌলিক পদার্থের পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করার জন্য যে চিহ্ন, সেটাই হচ্ছে মৌলের প্রতীক। একটা মৌলের ইংরেজি অথবা একটা মৌলের ল্যাটিন যে নাম আছে, সেই নামের খুব শর্ট ফর্ম, সংক্ষিপ্ত যে রূপ, সেটাই হচ্ছে মৌলের প্রতীক। এবং প্রতীক একটা মৌলের পরমাণুকে প্রকাশ করে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আলকেমিস্ট দের যখন যুগ ছিল তখন তারা এরকম কতগুলো চিহ্ন ব্যবহার করত মৌলিক পদার্থগুলোকে প্রকাশ করার জন্য। বেশ জটিল মনে হচ্ছে এখানে। যেমন 1 নম্বরে আছে এন্টিমনি। এই যে এই চিহ্নটা, এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হতো, এটা এন্টিমনি। আর 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কপার। এই যে এটা কপারকে প্রকাশ করছে। আর তার পরে যেটা আছে এরকম একটা চিহ্ন লেখা হলে সবাই ভাবতো এটা হচ্ছে আয়রন, এটা হচ্ছে লোহা। আর এখানে যেটা দেখা যাচ্ছে 4 নম্বরে সেটা হচ্ছে লেড। লেড মানে হলো সীসা। আর তারপরে যেটা দেখা যাচ্ছে এই যে সূর্যের মতো আলো বের হচ্ছে, এটা হচ্ছে গোল্ড, অর্থাৎ স্বর্ণ। আর একেবারে ডান দিকে যেটা আছে, হ্যাঁ, আমাদের বাংলাদেশের অনেক জায়গায় পানির মধ্যে এটা পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে আর্সেনিক। তাহলে এগুলো হচ্ছে মৌলিক পদার্থকে প্রকাশ করার জন্য কতগুলো চিহ্ন, এগুলোকে বলা হয় মৌলের প্রতীক। কিন্তু এই প্রতীকগুলো বেশ জটিল। তো এই বিষয়টাকে সহজ করার জন্য এখানে পরবর্তীতে কাজ করা হয়েছে। যেটা বের করা হয়েছে সেটা হচ্ছে একটা মৌলিক পদার্থ, তার যে ইংরেজি নাম, সেই ইংরেজি নামের সংক্ষিপ্ত যে রূপটা, সেটাকেই প্রতীক হিসেবে ব্যবহার করা হবে। তো সেক্ষেত্রে ইংরেজি যে নামের যে প্রথম যে অক্ষরটি থাকবে, সেটাকে যদি আমরা এভাবে বড় হাতের অক্ষরে লিখি তাহলে মৌলের প্রতীক হয়ে যাবে। তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে গেল, আগের জটিল চিহ্নগুলো আর থাকলো না। এটা হচ্ছে হাইড্রোজেন, একটা মৌল। হাইড্রোজেনের ইংরেজি নাম হাইড্রোজেনই, প্রথম অক্ষরটা হলো এইচ, তাহলে এইচ হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। আবার অক্সিজেন, প্রথম অক্ষরটা হচ্ছে ও, তাহলে ও হচ্ছে অক্সিজেনের প্রতীক। আর নাইট্রোজেন, এন হচ্ছে প্রথম অক্ষর, তাহলে এন হচ্ছে নাইট্রোজেনের প্রতীক। তাহলে একটা মৌলিক পদার্থের যে ইংরেজি নাম, সেই নামের প্রথম যে অক্ষরটি আছে সেটাকে যদি আমরা বড় হাতের অক্ষরে লিখি তাহলে একটা মৌলের প্রতীক আমাদের হয়ে গেল। তাহলে কাজটা কিন্তু অনেক সহজ। কিন্তু এখানেও কিছু সমস্যা আছে। সমস্যা হলো পৃথিবীতে অনেক মৌল আছে যাদের নামের প্রথম অক্ষর একই, যেমন কার্বন, যেমন ক্লোরিন, যেমন ক্যালসিয়াম, যেমন কোবাল্ট, যেমন ক্যাডমিয়াম, যেমন ক্রোমিয়াম, সবার তো নামের প্রথম অক্ষর একই। তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হবে? হ্যাঁ, এক্ষেত্রে যে নিয়মটা করা হলো সেটা হচ্ছে, যেহেতু সবার নামের প্রথম অক্ষর সি, তাই সি থাকবে ক্যাপিটাল লেটারে, আর পরে তার সাথে যোগ করে দিতে হবে একটা স্মল লেটার, যেন একটার সাথে আরেকটার পার্থক্য বোঝা যায়। এভাবে তাদের প্রতীক নির্ধারণ করা হয়েছে। যেমন আমরা সি দিয়ে অনেকগুলো প্রতীক দেখতে পাচ্ছি।
কার্বন সেটা হচ্ছে শুধু সি, ক্লোরিন এটা হলো Cl, ক্যালসিয়াম এটা হলো সি তারপরে এ। দুইটা যখন লেটার থাকবে প্রথমটা কিন্তু ক্যাপিটাল লেটার, আর পরেরটা কিন্তু ক্যাপিটাল না, পরেরটা হচ্ছে স্মল লেটার। যদি কেউ ভুল করে পরেরটাও ক্যাপিটাল দিয়ে দেয় সেটা কিন্তু আর মৌল থাকবে না, সেটা অন্য কিছু হয়ে যাবে। যেমন এটা হচ্ছে কোবাল্ট, কোবাল্ট হলো সিও, ক্যাডমিয়াম এটা হলো সিডি, ক্রোমিয়াম এটা হলো সিআর, তারপর হচ্ছে সেরিয়াম এটা হলো সিই, তারপর হচ্ছে আমাদের সিজিয়াম, সিজিয়াম সেটা হলো সিএস, তারপরে কপার, কপার হচ্ছে আমাদের এখানে হবে সিইউ, ইউ কপার। তারপর হচ্ছে আমাদের কুরিয়াম এটা হলো সিএম, মাদাম মেরি কুরি, তোমরা অনেকেই তার নাম শুনে থাকবে। তারপর হচ্ছে ক্যালিফোর্নিয়াম এটা হলো সিএফ, তারপর হচ্ছে আমাদের কোপার নিসিয়াম, কোপার নিসিয়াম হলো সিএন, কোপার নিসিয়ামটা হলো সি তারপর হচ্ছে এন। এভাবে এই সমস্যার সমাধান হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে বিজ্ঞানী এই বিষয়টাকে আমাদের কাছে সহজ করেছে তার কথা তো অবশ্যই বলতে হয়। তিনি হচ্ছেন জে বার্জিলিয়াস, একজন সুইডিশ বিজ্ঞানী। এখানে তার অবদান আছে, তাকে বলা হয় আধুনিক প্রতীকের প্রবর্তক বা আধুনিক প্রতীকের জনক। তার কারণে কিন্তু মৌলের প্রতীকগুলোকে এত সহজে লেখার পদ্ধতি আমরা জানতে পেরেছি। এখন আসি আরো কিছু সমস্যা। যেমন আমরা কতগুলো মৌল এখানে দেখতে পাচ্ছি, তো এই মৌলগুলোর আলাদা আলাদা নাম আছে। যেমন আমরা বলছি অ্যান্টিমনি, তাহলে অ্যান্টিমনিতে তো এ আছে, তাহলে প্রতীকটা এ লেখার কথা, কিন্তু আমরা তো এ লিখছি না, আমরা এখানে লিখছি এসবি। তো এর কারণ কি? একইভাবে আয়রন আই আছে, তাহলে প্রতীক তো আই হওয়া উচিত, কিন্তু আমরা এখানে লিখছি এফি। তাহলে আবারও প্রশ্ন, এর কারণ কি? এর উত্তর হচ্ছে এই মৌলগুলো তাদের আছে ল্যাটিন নাম, তো এদের যে প্রতীকগুলো সেগুলো ল্যাটিন থেকে এসেছে। যেমন অ্যান্টিমনি এর ল্যাটিন নাম হচ্ছে ইস্টিবিয়াম, সেখান থেকে এসেছে এসবি। কপার ল্যাটিন নাম হচ্ছে কিউপ্রাম, সেখান থেকে এসেছে সিউ। গোল্ড ল্যাটিন নাম হচ্ছে অরাম, সেখান থেকে এসেছে এ ইউ গোল্ড। আর আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, ফেরাম থেকে এসেছে এফি। আর লেড বা সীসা তার ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম, সেখান থেকে এসেছে পিবি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের Hg, এটাকে বলা হয় মার্কারি বা পারদ। আমরা যে থার্মোমিটার ব্যবহার করি সেই থার্মোমিটারের ভিতরে কিন্তু পারদ থাকে। তো সেই মার্কারি ল্যাটিন নাম হচ্ছে হাইডার জিরাম, সেখান থেকে এসেছে Hg। তারপরে হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের ল্যাটিন ভাষায় নাম হচ্ছে আমাদের ক্যালিয়াম, ক্যালিয়ামের কে থেকে প্রতীকটি এসেছে কে। তারপর হলো সিলভার, সিলভারের ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম, সেখান থেকে এসেছে Ag। তারপর হলো সোডিয়াম, ল্যাটিন নাম হচ্ছে নাইট্রিয়াম, নাইট্রিয়াম থেকে এসেছে Na। আর একটা হচ্ছে টিন, টিনের প্রতীক হচ্ছে Sn, ল্যাটিন ভাষার নাম হচ্ছে এস্ট্রেনাম। তারপর হচ্ছে টাংস্টেন, এর প্রতীকটা হচ্ছে আমাদের W, ল্যাটিন নাম হচ্ছে উলফ্রাম। টাংস্টেন এটা হচ্ছে বাল্বের ফিলামেন্টে আমরা ব্যবহার করি, এর গলনাঙ্ক অনেক, প্রায় 5400 ডিগ্রি সেলসিয়াসের মতো। যখন এখানে কারেন্ট পাস করা হয় তখন এখান থেকে লাইট ইমিটেড হয় এবং সেটা আমরা আলো হিসেবে পাই। তো এগুলো হচ্ছে মৌলের ল্যাটিন নাম এবং সেখান থেকে প্রাপ্ত প্রতীক। এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো সবগুলো তোমরা বারবার খাতায় লিখবে যেন তোমরা মনে রাখতে পারো। এরপরে আমরা চলে আসি সেই ছোটবেলার ইংরেজি বর্ণমালা। এখানে আমরা দেখতে পাচ্ছি এ থেকে শুরু করে জেড পর্যন্ত অনেকগুলো বর্ণ আছে। মোট বর্ণ কয়টি আছে? 26টি, রাইট। তো আমরা দেখতে চাই যে এই বর্ণগুলোর মধ্যে কোন কোন বর্ণগুলো সরাসরি একটা মৌলের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। প্রথমে আসি আমরা এ দিয়ে কিন্তু কোনো মৌল নেই। অনেকে বলতে পারে আছে তো, Ag, Au। আসলে শুধু তো এ না, এর সাথে জি দিতে হচ্ছে, এর সাথে ইউ দিতে হচ্ছে। আমি বলেছি সরাসরি একটা বর্ণ যেন একটা মৌলকে প্রকাশ করে, তার মানে এ দিয়ে আসলে কোনো মৌল নেই। কিন্তু বি দিয়ে আছে, বিতে হচ্ছে বোরন। সি দিয়ে আছে, সিতে হচ্ছে কার্বন, কিন্তু ডিতে কোনো মৌল নাই, ইতে কোনো মৌল নাই। আর এফ মানে হচ্ছে ফ্লোরিন, অত্যন্ত সক্রিয় একটি মৌল, ফ্লোরিন গ্যাস। এরপরে আসি জিতে কোনো মৌল নাই। এইচতে হলো হাইড্রোজেন, পৃথিবীর সবচেয়ে হালকা মৌল কিন্তু হাইড্রোজেন, সবচেয়ে হালকা। আর তারপর হচ্ছে আই মানে হচ্ছে আয়োডিন, যেতে কোনো মৌল নাই। আর কে হচ্ছে ক্যালিয়াম, মানে হচ্ছে পটাশিয়াম। আর এতে কোনো মৌল নাই, এমতে কোনো মৌল নাই। এন মানে হচ্ছে নাইট্রোজেন। বাতাসের মধ্যে 78%ই কিন্তু নাইট্রোজেন। আর তারপরে ও আমাদের প্রাণ রক্ষাকারী মৌল অক্সিজেন, বাতাসের মধ্যে 21% অক্সিজেন। আর অক্সিজেন হচ্ছে আমরা কোনো কিছুকে বার্ন করার জন্য এটি কাজ করে। আর পি হচ্ছে ফসফরাস। কিউতে কোনো মৌল নাই,
আরতে কোনো মৌল নাই, এসতে কিন্তু আছে। এসতে কি হবে? হ্যাঁ, এসতে হলো সালফার। আর টিতে কোনো মৌল নাই। ইউতে হচ্ছে ইউরেনিয়াম, অনেক দামি মৌল, অনেক ভয়ঙ্কর মৌল, যেটা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা হয়। আর ভিতে একটা মৌল আছে, এর নাম হচ্ছে ভ্যানাডিয়াম। ডাব্লিউতে একটা মৌল আছে, সেটা হচ্ছে উলফ্রাম, টাংস্টেন বলা হয়। এক্সে কোনো মৌল নাই, কিন্তু ওয়াইতে আছে। ওয়াই হচ্ছে ইট্রিয়াম। আর জেডতে কোনো মৌল নাই। তাহলে আমরা 26টা লেটার দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কতটি লেটার পেলাম যেগুলো সরাসরি মৌলের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় দেখে নেওয়া যাক। এখানে বোরন, কার্বন, ফ্লোরিন, হাইড্রোজেন, আয়োডিন, পটাশিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, ইউরেনিয়াম, ভ্যানাডিয়াম, টাংস্টেন এবং ইট্রিয়াম। তাহলে কতটি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টি মৌল আছে যেগুলোকে আমরা প্রতীক হিসেবে এখানে ব্যবহার করি। আমরা সবশেষে আলোচনায় চলে এসেছি, সেটি হচ্ছে সংকেত। আমরা দেখলাম পদার্থের পরমাণুকে প্রকাশ করার জন্য চিহ্ন আছে, তো সেই চিহ্নগুলোকে বলা হয় প্রতীক। তাহলে যদি বলা হয় পদার্থের তো অণু আছে, তাদেরকে আমরা প্রকাশ করতে চাই, তাহলে কি ব্যবহার করা হবে? হ্যাঁ, সেক্ষেত্রে ব্যবহার করা হবে যে চিহ্ন, তার নাম সংকেত। তার মানে পদার্থের অণুকে, সেটা মৌলিক পদার্থ হতে পারে, সেটা যৌগিক পদার্থ হতে পারে, তাদের অণুকে প্রকাশ করার জন্য যে সংক্ষিপ্ত চিহ্ন, সেটাই সংকেত নামে পরিচিত। তো এখানে গুরুত্বপূর্ণ কতগুলো মৌল এবং যৌগের সংকেত লেখা হয়েছে। যেমন নাইট্রোজেনের সংকেত হচ্ছে N2, অর্থাৎ 2টা নাইট্রোজেন একসাথে থাকবে। এনটা ক্যাপিটাল আর 2 নাম্বারটা পাশে লিখতে হবে, ডান পাশে ছোট করে। অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। এটা হচ্ছে একটা যৌগের সংকেত, কারণ একাধিক মৌল এখানে আছে। তারপর হচ্ছে ক্লোরিন, এটা হলো Cl2। তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যাকে বলা হয় দ্য কিং অফ অল কেমিক্যাল, মানে রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়, সেটা হচ্ছে H2SO4। আর তারপরে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা হচ্ছে HCl, আমাদের স্টোমাকের মধ্যে এটা তৈরি হয় এবং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে HCl। তো এখানে যে সংকেতগুলো লেখা হয়েছে, এই সংকেতগুলো কেমন করে এলো, কিভাবে লেখা হয়েছে, সেটা নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের যে আলোচনা ছিল, সেখানে আমরা দেখতে পেয়েছি মৌলিক পদার্থ, সেখানে আমরা দেখতে পেয়েছি যৌগিক পদার্থ, সেখানে আমরা দেখতে পেয়েছি পরমাণু, অণু, প্রতীক, সেগুলো লেখার নিয়ম, ল্যাটিন নাম, আবার সবশেষে আমরা দেখলাম এখানে সংকেত। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে এই আলোচনার উপরে ভিত্তি করে তোমাদের জন্য ছোট একটি বাড়ির কাজ। বাড়ির কাজটি হচ্ছে প্রথম অক্ষর এস। প্রথম অক্ষরটা কিন্তু এস বলা হয়েছে। এস দিয়ে গঠিত মৌলগুলো কি কি, সেগুলো তাদের প্রতীক সহ তোমাদেরকে লিখতে হবে। তোমাদের যে চ্যাপ্টার 4 আছে, সেখানে একটা পর্যায় সারণী আছে, সেখান থেকে তোমরা চেষ্টা করবে এই উত্তরটা তৈরি করার। যখন স্কুল খুলবে, সেটা তোমাদের শিক্ষকদেরকে দেখাবে। আজকের যে আলোচনা, এটা কিশোর বাতায়নের